পার্কিং নিয়ে বচসা, তার জেরে একেবারে খুন করে ফেলা হলো এক যুবককে। ইছাপুরের ঘটনা। পার্কিং থেকে বিবাদ, তিনি বাড়ি এসেছিলেন খেতে, আর তখনই হয় গন্ডগোল, আর তার জেরে চরম বিবাদ এবং সেখানেই একদম মারধর করা হয়। আহত যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিস্তারিত জানতে আপনাদের সরাসরি নিয়ে যাব, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, বাড়িতে খেতে এসেছিলেন, কি এমন ঘটনা ঘটলো? পার্কিং নিয়ে বিবাদ এমন চরমে উঠলো, প্রাণ চলে গেল একজন যুবকের। কুসুমেদার যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক। ইছাপুরের কন্টাদার এলাকায় যামিনীভূষণ হাসপাতালের সামনে, যেখানে একটি গাড়ি পার্কিং করা ছিল এক ব্যক্তির বাড়ির সামনে, তার বাড়ির সামনে কেন গাড়ি পার্কিং সেই নিয়ে বচসা শুরু হয়। সেই সময় নিরীহ যুবক দিলীপ দাস পাশেই ঠেলা গাড়িতে লিট্টি খাচ্ছিল। অন্যান্য লোকজন জড়ো হয়ে যায় কেন পার্কিং নিয়ে ঝামেলা, এবং যার গাড়ি রাখা হয়েছিল তার গাড়িতে ভাঙচুর চালায় ওই ব্যক্তি। তখন অন্যান্য লোকজন ছুটে আসে, তখনই ওই দিলীপ দাসকে সামনে পেয়ে ওই ব্যক্তি ড্রেনের ধারে, একবারে হাই ড্রেনের ধারে এনে মাটিতে ফেরে কিল, চর, ঘুষি, লাথি মারে। তারপর তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা। ক্যামেরাম্যান দীপ্তেন্দু তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে বিএন বসু মহকুমা হাসপাতালে তার এলাকার বাসিন্দারা রয়েছে এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা রয়েছে। আমি কথা বলে নেবো প্রত্যক্ষদর্শীর সঙ্গে যে কি ঘটেছিল। তখন আমি গাড়ি রেখে, যখন ঝামেলা হয়, আপনার গাড়ি? আমার গাড়ি ছিল, আমি লিট্টি খাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে। তো হ্যাঁ, আমি ছিলাম, আমারই গাড়ি ছিল। তো খেতে খেতে আমাকে বললো গাড়িটা সরিয়ে দাও। আমি বললাম ঠিক আছে। বললো ওই যে যার বাড়ি, কি নামটা কি না, কি ছবি, যার যে মেরেছে সে। তাহলে আমি খেয়ে আমি সরিয়ে দিচ্ছি। কারণ বলার পর সঙ্গে সঙ্গে আসলো একটা ইট নিয়ে, ব্যাকলাইটটা আমার ভেঙে দিল। ওনার বোন আসলো, বোনার এসে পুরো স্ক্র্যাচ করে একাকার করে দিল। আমার গাড়ি এখনও আছে। তো আসার পর আমরা সব জায়গায়, সব ওখানকার যত দাদারা ছিল একসাথে এক হয়ে ওরকে প্রোটেস্ট করে, কেন করলে তুমি এর গাড়িটা এরকম। তারপরে দিলীপ দাসকে ফেললে মারতে লাগলো। তারপরে এখান দিয়ে আসার সময় মারা গেছে। দিলীপ দাস কি করছিল? দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমরা তো ওইটাই বুঝতে পারছি না ওরা কেন মারলো। ওকে সামনে পেয়ে মেরেছে। কিভাবে মারলো? লাথি, ঘুষা, এইসব দিয়ে মেরেছে। বুকে ড্রেনে ফেলে দিয়ে বুকে লাথি মেরেছে। কি করে? ফার্স্ট বুকে পাঞ্চ করে, বুকে পাঞ্চ করতেই ও তখন পড়ে যায়, মানে সামলাতে না পেরে তারপরে ওকে আন্তাবড়ি মেরেছে। মারতে ওর বুকে দাগ গেছে। সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গেছিলাম আমাদের যামিনীভূষণ হসপিটালে। ওখানে ডাক্তার ছিল না বলে এক্ষুনি নিয়ে চলে যান বিএন বসে। আনার পরে এনারা ট্রিটমেন্ট চিকিৎসা করেছিলেন। কিছুক্ষণ বাদে 9:30 নাগাদ এক্সপায়ার করেছে। কি কোথায় আঘাত? বুকে ফার্স্ট মেরেছে, বুকে পাঁজরে দাগও আছে। বুকে স্যার প্রথমে পাঞ্চ করার পর ওর নিচে মাটিতে লুটিয়ে পড়ে। এবার তার মধ্যে লাথি, ঘেঁষা, ওর বোন, ও সবাই মিলে, দুজন মিলে মেরে ছেলেটাকে পুরো একদম ড্রেনের মধ্যে ঢুকিয়ে ফেলে মেরেছে। ড্রেনে ফেলে বুকে স্যার এই জায়গাটা পুরো মানে ড্রেনের বিটটা লেগেছে মনে হয়। ড্রেনের বিটটা লাগার পরে ও মুখ দিয়ে ব্লাড উঠছিল। কতজন মিলে মেরেছে? ও 4 জন ছিল ওরা, 3 জন ছিল। বাবাটা দাঁড়িয়ে ছিলেন, বাবাটা কিছু করেনি, কেউ আটকাতে পারেনি। সবাই মিলে ধরেছি। তার মধ্যে এরা মানে অনেকজন হয়, তার আগে মেরেছে। আমরা ধরতাম, আমরা ঘুরেছি এদিকে, আমরা ঘুরে কথা বলছি, তার আগে এখানে মারপিট হচ্ছে। অর্থাৎ চোখের নিমেষে, অর্থাৎ যেখানে অন্যান্য ব্যক্তিরাও ছিল এবং সেই দিলীপ দাস সে লিট্টি খাচ্ছিল এবং তার সঙ্গে যারা ছিল তারা এই গাড়ি পার্কিং রাখা নিয়ে গন্ডগোলের প্রতিবাদ করেছিল, তখনই দিলীপ দাসকে সামনে পেয়ে কিল, চট, লাথি, ঘুষি মারা হয় একদম হাই ড্রেনের সামনে ফেরে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল ব্যারাকপুরে বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে এবং এই ঘটনার পর তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ, যে এইভাবে সাত সকালে একটি নিরীহ যুবককে রাস্তায় প্রকাশ্যে কিল, চর, লাথি মেরে নৃশংসভাবে খুন করার ঘটনা এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সমীরণ, ধন্যবাদ। নিরীহ একজন যুবক একেবারে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে রীতিমতো পার্কিং বিবাদের জেরে খুন হয়ে গেলেন তিনি। উত্তরবঙ্গ বিপর্যয় ঘিরেও মুখ্যমন্ত্রী নিশানায় ফের ডিভিসি। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক সভা থেকে সরাসরি ড্যামের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এদিন উত্তরবঙ্গ বিপর্যয় নিয়েও ফের ডিভিসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা, প্লাবন, জলজমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam.
গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। উত্তরবঙ্গের দার্জিলিং কিভাবে উত্তর ভারতের জল পৌঁছয় আমাদের তো জানা নেই। উনি নতুন করে পাম্প আবিষ্কার করে থাকতে পারেন যে উত্তরপ্রদেশ থেকে জল আসবে গঙ্গায়, তবে গঙ্গা থেকে পাম্প করে উনি তিস্তায় পাঠিয়ে দেবেন। কীভাবে করছেন উনি জানেন। এই ধরনের নোবেল পাওয়ার মতো থিওরি একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পরদিন শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্য বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্ট এই সব জায়গায় ম্যানগ্রোভ এবং ভেটি গাছ, যেটা ভেটি গোড়া নাকি বলে একটা ভেটিবাগ, হ্যাঁ, ওটা বসাবে, লাগাবে। ম্যানগ্রোভ গুলো যেখানে যেখানে ভাঙন হয়েছে, নেচারকে রুখতে পারে। আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় যান, ওনার থানার পাশে, থানার পেছনে ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে। এর আগে মালদা জেলায় নদী ভাঙন, গঙ্গা ভাঙন এলাকায় জেলা পরিষদ থেকে কেন্দ্রের পাঠানো টাকায় ভেটিভার গ্রাস বসানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে ওই ঘাসগুলো কোথায় গেল। সাবিত্রী মিত্রর বাড়িতে আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশ বাক্সে পাবেন ওই ঘাসগুলো। সেই জন্য উনি বলেছেন, কারণ উনি জানেন যে 1 কোটি ঘাস বসানোর যদি দায়িত্ব দেওয়া হয়, ওখানে কয়েক হাজার ঘাস বসবে, বাকিটা ঘাস তৃণমূলের ছাগলরা খেয়ে নেবে। প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ, দায় ঝাড়াঝাড়ি বারবার হয়। কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।